সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল 3 দিনের রিমান্ডে। গত নির্বাচন ডামি ও প্রহসনের ছিল, আদালতে দায় স্বীকার। আবু সাইদ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে, 30 জনের সম্পৃক্ততার প্রমাণ রোববার ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক দাখিল। সরকারি ভবনের ছাদে সোলার প্যানেল বসাতে বললেন প্রধান উপদেষ্টা। আগামী বছরে হজ ব্যবস্থাপনা নির্বিঘ্ন করতে এখনই প্রস্তুতি নেওয়ার তাগিদ। এবং এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু, প্রশ্ন ফাঁস ঠেকাতে তৎপর সরকার। দ্রুতই ফল প্রকাশ কেন্দ্র পরিদর্শন করে জানালেন শিক্ষা উপদেষ্টা। আসসালামু আলাইকুম। আমন্ত্রণ মোহনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি মোহাম্মদ ওয়ালিউল্লাহ। রাষ্ট্রদ্রোহ ও নির্বাচনে কারচুপির অভিযোগে সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শুনানিতে 2024 সালে ডামি ও প্রহসনের নির্বাচন হয়েছে স্বীকার করে রাজনৈতিক বাস্তবতায় ইসির কিছুই করার ছিল না বলে দাবি করেন হাবিবুল আউয়াল। মুনতাসির মামুনের প্রতিবেদন। বুধবার গ্রেফতারের পর সাবেক সিইসি হাবিবুল আউয়ালকে বৃহস্পতিবার দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। রাষ্ট্রদ্রোহ ও প্রহসনের নির্বাচনের অভিযোগে রাজধানীর শেরেবাংলা নগর থানায় করা বিএনপির মামলায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য 10 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। তদন্তকারী কর্মকর্তা বলছেন, 2024 সালের নির্বাচনের কারচুপির রহস্য উদ্ঘাটনে রিমান্ডে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন। পাশাপাশি কমিশনের কর্মচারীদের ভাতা বন্টনে অনিয়ম রয়েছে বলেও দাবি তাদের। ওনাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে সেখানে প্রতি বছর যে টাকা দেওয়া হয় সেই টাকা নির্বাচনের সময় প্রত্যেকটা ইনকোয়ারি যারা হয়, বিচারকদের দিয়ে ইনকোয়ারি করা হয়, কমিটি করা হয়, সেখানে 20,000 25,000 করে দেওয়া হতো। কিন্তু আপনি প্রত্যেকটা ইনকোয়ারি কমিটি যিনি তার সদস্য ছিল, প্রত্যেককে আপনি 5 লক্ষ টাকা করে আপনারা তাদেরকে রিমুনারেশন দিয়েছেন। আদালতে হাবিবুল আউয়াল ক্ষোভ প্রকাশ করে বলেন, এখন আর জাস্টিফাই করার কিছু নেই। সেই সময় তাদের কাছে কোনো বিকল্প ছিল না। শুনানিতে রিমান্ড আবেদনের বিরোধিতা করে সাবেক সিইসি জামিন আবেদন করেন তার আইনজীবী। তবে শুনানি শেষে আদালত তার 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন। তার বিরুদ্ধে 10 দিনের রিমান্ড প্রার্থনা করা হয় তদন্তকারী কর্মকর্তার পক্ষ থেকে। সেখানে 3 দিনের রিমান্ড মঞ্জুর করে বিজ্ঞ আদালত তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য তদন্তকারী কর্মকর্তাকে অনুমতি প্রদান করেন। দশম, একাদশ ও দ্বাদশ জাতীয় নির্বাচনে অনিয়ম ও কারচুপির অভিযোগে গত রবিবার রাজধানীর শেরেবাংলা নগর থানায় মামলা করে বিএনপি। এতে শেখ হাসিনা ও সাবেক 3 সিইসি সহ 19 জনকে আসামি করা হয়। সরকার এবং ফ্যাসিস্ট হাসিনা সহযোগিতা করেছে, তারাই সবাই জড়িত। মুনতাসির মামুন, মোহনা সংবাদ, ঢাকা। জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদ হত্যা মামলার তদন্ত শেষে প্রতিবেদন হাতে পেয়েছে প্রসিকিউশন। হত্যাকাণ্ডে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ মোট 30 জনের সম্পৃক্ততা মিলেছে। আগামী রোববার ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হবে। আরও জানাচ্ছেন কাজী পাপ্পু। জুলাই গণঅভ্যুত্থানের মোড় ঘুরিয়ে দিয়েছিল রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদের মৃত্যু। পুলিশের অস্ত্রের মুখে নির্ভয়ে দুহাত প্রসারিত করা আবু সাইদ হয়ে ওঠেন কোটা আন্দোলনের প্রেরণার উৎস। নিরস্ত্র আবু সাইদের গুলিবিদ্ধ হওয়ার ভিডিও ছড়িয়ে পড়লে ক্ষোভের দাবানলে উত্তাল হয়ে ওঠে সারা দেশ। এই হত্যাকাণ্ডের প্রতিবাদে সোচ্চার হন বহু মানুষ, যাতে আরো গতি পায় কোটা সংস্কার আন্দোলন। এর ধারাবাহিকতায় ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গেল 5 আগস্ট ভারত পালিয়ে যান শেখ হাসিনা, পতন হয় আওয়ামী লীগ সরকারের। আবু সাইদ হত্যার বিচার চেয়ে তার পরিবার গত 13 জানুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে। সেই মামলার তদন্ত শেষ, প্রতিবেদন হাতে পেয়েছে প্রসিকিউশন। আবু সাইদের যে তদন্ত প্রতিবেদন সেটা গত 24শে জুন প্রাপ্ত হয়েছে। কোনোটা রিপোর্ট পাওয়ার পরে সাথে সাথেই আমরা বলি, আবার কোনোটা যদি দেরিতে আমরা মনে করি যে না এটা একটু স্ক্রুটিনি দরকার, আয়ু সাহেবের সাথে আলোচনা করা দরকার, সেক্ষেত্রে আলোচনা করতে হয় আমাদেরকে। এই কারণে দেরি হতেই পারে। হত্যাকাণ্ডে 30 জনের সম্পৃক্ততা মিলেছে। পুলিশ ছাড়াও বিশ্ববিদ্যালয় প্রশাসনের কয়েকজন ও ছাত্রলীগ নেতাদের নাম রয়েছে। স্থানীয় লোকজনের সাথে কথা বলেছেন, প্রত্যক্ষদর্শী সাক্ষীদের সাথে কথা বলেছেন, সংশ্লিষ্ট যারা স্টেক হোল্ডার তাদের সাথে কথা বলেছেন। সামগ্রিক দিক বিবেচনা করেই
এই রিপোর্টটা তৈরি করেছেন। তারপরেও আমরা এটা পর্যালোচনা করব। আশা করছি যে আগামী রোববার আমরা এই ফরমাল চার্জ দাখিল করব। গেল 15 জুন শিক্ষার্থী আবু সাইদ হত্যা মামলার তদন্ত শেষ করতে 1 মাসের সময় বেঁধে দেন চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। নির্ধারিত সময়ের আগেই প্রতিবেদন হাতে পেল প্রসিকিউশন। ফরমাল চার্জ কাদের বিরুদ্ধে দাখিল করা হবে সেটা আমরা এই মুহূর্তে আপনাকে বলবো না। এই মামলায় কারাগারে থাকা 4 আসামি হলেন পুলিশ কর্মকর্তা আমির হোসেন, কনস্টেবল সুজন চন্দ্র, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরীফুল ইসলাম ও ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান চৌধুরী। কাজী পাপ্পু, মোহনা সংবাদ, ঢাকা। বিচার বিভাগ পৃথকীকরণ ও বিচারকদের শৃঙ্খলা বিধি সংক্রান্ত ঐতিহাসিক মাজদার হোসেন মামলার রিভিউ আবেদনের শুনানি শেষ হয়েছে। রোববার আদেশ দেবেন আপিল বিভাগ। বৃহস্পতিবার প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 6 বিচারপতির আপিল বেঞ্চ আদেশের জন্য দিন ধার্য করেছেন। শুনানিতে আইনজীবী শিশির মনির বলেছেন, অধস্তন আদালতের বিচারকদের শৃঙ্খলা বিধি ও বিচার বিভাগ পৃথকীকরণ মামলার রায়কে কেন্দ্র করেই সাবেক প্রধান বিচারপতি এস.কে. সিনহাকে অসুস্থ বানিয়ে দেশ থেকে বাধ্য করা হয়েছিল। জুডিশিয়াল অফিসার আছে, তাদের সবাইকেই আইন মন্ত্রণালয়ের অধীনে ন্যস্ত করা হয়েছে উপযুক্ত কর্তৃপক্ষ বলে। এই অর্ডারটাকে রিভিউ চেয়েই আমরা রিভিউ আবেদন দায়ের করেছিলাম। আজকে সেই রিভিউ আবেদন শুনানি হয়েছে। আমরা সাবমিশন রেখেছি, লার্নেড অ্যাটর্নি জেনারেলও সাবমিশন রেখেছেন। আগামী রবিবারে এটি আদেশের জন্য নির্ধারিত আছে। চলতি বছরের হজ ব্যবস্থাপনা সুষ্ঠুভাবে সম্পূর্ণ করায় ধর্ম মন্ত্রণালয় সহ সংশ্লিষ্টদের অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। একই সঙ্গে আগামী বছরের হজ ব্যবস্থাপনা যেন নির্বিঘ্নে সম্পন্ন করা যায় তার প্রস্তুতি এখন থেকেই শুরু করার নির্দেশনা দিয়েছেন তিনি। আজ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ধর্ম মন্ত্রণালয়ের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে এই নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা। এ সময় ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন প্রধান উপদেষ্টাকে জানান, আগামী বছরের হজ ব্যবস্থাপনার জন্য ইতোমধ্যে পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে রোড ম্যাপ ঘোষণা করা হয়েছে। 10 জুলাই বাংলাদেশিদের জন্য হজ কোটা ঘোষণা করা হবে বলেও জানান তিনি। দেশের সকল সরকারি প্রতিষ্ঠানের ভবনের ছাদে সোলার প্যানেল বসিয়ে সৌরবিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাতীয় রুফটপ সোলার কর্মসূচি শীর্ষক বৈঠকে তিনি এ নির্দেশনা দেন। সরকারি ভবনে সোলার প্যানেল বসানোর কাজটি বেসরকারি উদ্যোগে করা যায় কিনা সংশ্লিষ্টদের তা বিবেচনা করতে বলেন ডক্টর ইউনূস। তিনি বলেন, যারা এটি বসাবে তারা ব্যবসায়িক স্বার্থেই এর রক্ষণাবেক্ষণ করবে। জ্বালানি সংকট নিরসনে সিস্টেম লসের বোঝা না চাপিয়ে অভ্যন্তরীণ গ্যাস অনুসন্ধানের তাগিদ দিয়েছেন ব্যবসায়ীরা। দুপুরে সিপিডি আয়োজিত বাজেটে জ্বালানি খাত নিয়ে আলোচনায় এমন দাবি জানিয়েছেন তারা। আর জ্বালানি সংকট নিরসনে রাজনৈতিক দলগুলোকে তাদের নির্বাচনী ইশতেহারে দীর্ঘমেয়াদী কৌশল তুলে ধরার আহ্বান জানিয়েছে সিপিডি। মনিরুল ইসলামের প্রতিবেদন। শিল্প খাতে জ্বালানি সংকট একদিকে যেমন ব্যাহত হচ্ছে উৎপাদন, অন্যদিকে বাড়ছে খরচও। এতে প্রতিযোগিতার সক্ষমতা কমার পাশাপাশি জ্বালানি খাতে ভর্তুকিও গুনতে হচ্ছে। বাজেটে জ্বালানি খাতের গুরুত্ব নিয়ে আয়োজিত সেমিনারে এসব কথা বলেন ব্যবসায়ী প্রতিনিধিরা। ব্যবসায়ীরা বলছেন, তাদের কারখানাগুলো তীব্র জ্বালানি সংকটে ভুগছে। এ অবস্থা চলতে থাকলে আগামী কয়েক বছরে উৎপাদন খাতে চরম দুরবস্থা সৃষ্টি হবে বলেও আশঙ্কা করছেন তারা। ইন্টারিম গভর্নমেন্টের কাছে আমাদের প্রত্যাশা ছিল যে এই ধরনের ডায়ালগের মাধ্যমেই এক ধরনের বাজেট প্রস্তাবনা হবে, কিন্তু সেখানেও সেটা হলো না। যদি সিস্টেম লসে এটা থাকে তাহলে সিস্টেম লসের বোঝা আমার উপর চাপাচ্ছেন কেন? ওটার জন্য বাজেট আলাদা বরাদ্দ দেন, সিস্টেম লস বাজেট, ওই টাকা থেকে সিস্টেম লস যারা করে তাদের সাবসিডি দেন। এটা তো গ্রাহকের উপর পাঠানো দেওয়ার কোনো দরকার নেই। 2030 সাল নাগাদ মোট চাহিদার 75% জ্বালানি এলএনজি থেকে সরবরাহ হতে পারে এমন আভাস দিয়ে সংকট মোকাবিলায় সংশ্লিষ্টদের দীর্ঘমেয়াদী কৌশল নেয়ার পরামর্শ দিয়েছে সিপিডি। এই সরকারের বাকি সময় এবং নতুন যে সরকার আসছে তাদেরকেও আমরা যাতে যথাযথভাবে শুরু থেকেই তাদেরকে যাতে আমরা অ্যাকাউন্টেবল করতে পারি, জ্বালানি নিরাপত্তা,
বিকল্প জ্বালানি, নবায়নযোগ্য জ্বালানির দিকে তাদেরকে যাতে আমরা শুরু থেকে নিয়ে যেতে পারি, যাতে দেশে যাতে আগামী দিনে শিল্প, সেবা, বাসাবাড়িতে জ্বালানি নিরাপত্তার যাতে কোনো সংকট আগামীতে না থাকে। নবায়নযোগ্য জ্বালানির উপর নির্ভরতা বাড়ানোর পরিকল্পনা থাকলেও বাজেটে এ খাতে বরাদ্দ কমানোর সমালোচনা করেন জ্বালানি বিশেষজ্ঞরা। ভোক্তাকুল যেভাবে জ্বালানি সরবরাহ পাচ্ছে আর দেখানো হচ্ছে যে দাম বাড়ানো হচ্ছে, ভর্তুকি বাড়ানো হচ্ছে, সমন্বয় হচ্ছে, আর জ্বালানি নিরাপত্তা সামনে আছে, নিশ্চিত হচ্ছে, অথচ হচ্ছে না। তো এটা দেখে বুঝতে পারেন না যে তাদের জ্বালানি নিরাপত্তার অবস্থা কেমন হতে যাচ্ছে? তারা কি বুঝছে না যে বাংলাদেশ ইম্পোর্ট কান্ট্রিতে পরিণত হতে যাচ্ছে বা পরিণত করা হচ্ছে? পরিস্থিতি উত্তরণে এলএনজি আমদানি বাড়ানো সহ সৌর বিদ্যুতের সক্ষমতা বাড়ানোর পরামর্শ দেন তিনি। সব জ্বালানি অপরাধী এদের বিচার চাই, এ কথা কেন বলতে পারেন না? মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শিগগিরই দেশে ফিরে সব রাজনৈতিক চ্যালেঞ্জ গ্রহণে প্রস্তুত বলে জানিয়েছেন দলের যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী আনি। দেশে গত 16 বছরের অন্যায়, অনিয়ম ও দুর্নীতি দূর করে সাম্য ও ন্যায়ের বাংলাদেশ গড়তে বিএনপি বদ্ধপরিকর বলেও জানান তিনি। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত মিট দ্য প্রেস অনুষ্ঠানে অংশ নিয়ে এসব কথা বলেন বিএনপি নেতা আনি। দেশকে গণতন্ত্রের পথে উত্তরণের জন্য সংস্কার, বিচার ও জাতীয় নির্বাচন জরুরি বলেও মন্তব্য করেন তিনি। অন্তর্বর্তীকালীন সরকার সব এখনই শেষ করে ফেলতে পারবে? নির্বাচিত যে সরকার আসবে, সবচেয়ে বেশি কঠিন চ্যালেঞ্জ তাদেরকে গ্রহণ করতে হবে। জনগণের সরকারের দায়িত্ব যদি আমরা পাই, তাহলে এই বিচার প্রক্রিয়া, সংস্কারের যে চলমান প্রক্রিয়া, এটা বিএনপি চলমান রাখবে এবং দৃশ্যমান রাখবে। শুরু হলো এইচএসসি ও সমমান পরীক্ষা। এবার অংশ নিচ্ছে 12,51,111 জন। সকালে মিরপুরের ভাসানটেক সরকারি কলেজ কেন্দ্র পরিদর্শন শেষে ভালোভাবে পরীক্ষা আয়োজনের প্রচেষ্টার কথা বলেন শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার। তিনি জানান, প্রশ্ন ফাঁস ঠেকাতে সরকার তৎপর রয়েছে, দ্রুতই ফল প্রকাশ করা হবে বলেও আশা প্রকাশ করেন তিনি। মুনতাসির মামুনের রিপোর্ট, জানাচ্ছেন উষা ফেরদৌস। শুরু হলো এইচএসসি ও সমমান পরীক্ষা। এবার 9টি সাধারণ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের মোট 12,51,111 জন শিক্ষার্থী পরীক্ষায় বসেছেন। গেলবারের চেয়ে এবার পরীক্ষার্থী কমেছে 81,000-এর বেশি, 3 বছরের মধ্যে যা সর্বনিম্ন। এবার আইন শৃঙ্খলা সহ সার্বিক পরিস্থিতিতে সন্তোষ জানিয়েছেন অভিভাবকরা। যে প্রিপারেশন দেখছি আমরা খুব ভালো দেখছি। নেভির স্কুল অন্যান্য বছর যেরকম দেখেছি এবছর খারাপ, ভালো লাগছে। পরীক্ষার পরিবেশ, মহলের পরিবেশ, পরিস্থিতি ভালো আছে। পরীক্ষার প্রস্তুতি এবং পরীক্ষার যে এখানকার সেন্টারে যে পরিবেশ পরিস্থিতি খুবই ভালো। পরীক্ষার প্রথম দিনেই রাজধানীর 2টি কেন্দ্র পরিদর্শনে যান শিক্ষা উপদেষ্টা অধ্যাপক চৌধুরী রফিকুল আবরার। চ্যালেঞ্জ থাকলেও সুষ্ঠুভাবে পরীক্ষা আয়োজনের প্রচেষ্টার কথা বলেন তিনি। আমরা আশা করি, বারবার করে বলছি, আমাদের জানা মতে আমাদের তেমন আমরা চেষ্টা করেছি ভালো মতো যেন হয়, এবং আমরা আশা করি যে আমরা ভালো মতো এটা সম্পন্ন করতে পারব এবং দ্রুততম সময়ের মধ্যে রেজাল্ট সেটাও আমরা পাবলিশ করব। প্রশ্ন ফাঁস ঠেকাতে তৎপরতার কথা বলেন শিক্ষা উপদেষ্টা। তৎপরতা সবসময় তারা চেষ্টা করবে এগুলো করতে, কিন্তু যেভাবে আমরা এসএসসিটা সামনেছি আশা করি এগুলো আমরা সামনে পাবো, এবং যতটুকু করণীয় অনেক আগে থেকেই প্রশ্নপত্রগুলো নির্দিষ্ট জায়গায় সেগুলো নিয়ে যাওয়া, সেগুলো একটা হেফাজতে রাখা এবং পরীক্ষার কিছুক্ষণ আগে সেন্টারগুলিতে নিয়ে আসা, সব কিছু মিলিয়ে খুবই একেবারে ডিটেইল প্ল্যানিংয়ের মাধ্যমে সেগুলো করা হচ্ছে। দেশব্যাপী 2,797টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। কেন্দ্রে প্রবেশের সময় পরীক্ষার্থীদের মাস্ক পরিধান সহ 60টি স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা দেওয়া হয়েছে। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। দেশকে মাদক মুক্ত করতে বর্তমান সরকার বদ্ধপরিকর। মাদকের কারণে দেশের উন্নতি বাধাগ্রস্ত হচ্ছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে মাদকের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে রাজধানীর উসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে একথা জানান তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, শিশুদের মাদকের হাত থেকে রক্ষা করতে সমন্বিতভাবে কাজ করছে সরকার। মাদকাসক্তদের জন্য বিভাগীয় পর্যায়ে আলাদা কারাগার নির্মাণ করার কথাও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।
মাদকের অবৈধ পাচার এবং অপব্যবহারের ফলে জনস্বাস্থ্য, আইন শৃঙ্খলা ও দেশের অর্থনীতি হুমকির মুখে পড়েছে। মাদকের ভয়াবহ আগ্রাসনের কারণে দেশের উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে। যে কোনো দেশের উন্নতির প্রধান নিয়ামক হল কর্মক্ষম বিপুল যুবশক্তি। আধুনিক ও প্রযুক্তিগত শিক্ষায় শিক্ষিত এই দক্ষ যুবশক্তি পারে দেশকে উন্নতির চরম শিখরে নিয়ে যেতে। দেশীয় প্রযুক্তিতে নির্মিত 3টি আধুনিক ডাইভিং বোট পানকৌড়ি, গাংচিল এবং মাছরাঙা আনুষ্ঠানিকভাবে যুক্ত হয়েছে বাংলাদেশ নৌবাহিনীর বহরে। খুলনার নেভাল বার্থে আয়োজিত কমিশনিং অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। এ সময় তিনি বলেন, মাতৃভূমির স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় অর্থনৈতিক উন্নয়ন ও ভূ রাজনৈতিক প্রয়োজনে একটি শক্তিশালী নৌবাহিনীর ভূমিকা অনস্বীকার্য। আমাদের প্রাণপ্রিয় মাতৃভূমির স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা, অর্থনৈতিক উন্নয়ন এবং সর্বোপরি ভূ রাজনৈতিক প্রয়োজনে একটি শক্তিশালী নৌবাহিনীর ভূমিকা অনস্বীকার্য। বিশাল সমুদ্র অঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকল্পে যুদ্ধ ও সান্তিকালীন বিভিন্ন কর্মকাণ্ড এবং উদ্ধার অভিযানে বাংলাদেশ নৌবাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। অনিয়ম ও দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে লক্ষ্মীপুরের রায়পুর সাব রেজিস্ট্রার অফিস। সেবা প্রার্থীদের অভিযোগ, ঘুষ ছাড়া কোনো রকম সেবা মিলছে না। ভুক্তভোগীরা সাব রেজিস্ট্রারকে অপসারণের দাবি জানিয়েছেন। যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ। নাজিমউদ্দিন রিয়াদের প্রতিবেদন, জানাচ্ছেন তাহসিন তারিন। লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার সাব রেজিস্ট্রার অফিস অনিয়মের আখড়ায় পরিণত হয়েছে। ভুক্তভোগীদের অভিযোগ, ঘুষ বাণিজ্যের বিনিময়ে হরহামেশা মিলছে জাল দলিল। এছাড়া জমি রেজিস্ট্রির ক্ষেত্রে দুই পক্ষের উপস্থিতির নিয়ম থাকলেও তা মানা হচ্ছে না। অর্থের বিনিময়ে এক পক্ষের উপস্থিতিতেই হচ্ছে রেজিস্ট্রি। এ থেকে মুক্তি পেতে সাব রেজিস্ট্রারের অপসারণের দাবি জানিয়েছেন স্থানীয়রা। সাব রেজিস্ট্রার স্যার ইনুশোয়েল উনি বিভিন্ন কন্ট্যাক্ট করে এগুলা রেজিস্ট্রি করে দেয়। এই বিভিন্ন রকমের মোটা অঙ্কের টাকা 2 লাখ 3 লাখ এভাবে কন্ট্যাক্ট করে এগুলা রেজিস্ট্রি করে। রায়পুর সাব রেজিস্ট্রি অফিস দুর্নীতির আখড়া, দেখার কেউই নেই। সচেতন মানুষও তার কাছে জিম্মি, সাব রেজিস্ট্রারের কাছে জিম্মি। রায়পুর সাব রেজিস্ট্রি অফিসে দলিলের দুর্নীতি ছাড়া কোনো কাজই হয় না। তারা দলিলের ডাবল টাকা নেয়। আমরা ছাত্র সমাজ চাই এই অফিসারের অপসারণ হোক। প্রত্যেকে আজকে নাভিশ্বাস উঠেছে, আমরা এর প্রতিকার চাই এবং এই দুর্নীতিবাজ সাব রেজিস্ট্রারের অপসারণ চাই। অভিযুক্ত সাব রেজিস্ট্রার ক্যামেরায় কথা বলতে রাজি না হলেও দায়সারা জবাব দেন। রেজিস্ট্রারি কর্মকর্তা পদাধিকার বলে সরল বিশ্বাসে যদি কোনো কিছু করেও থাকে সেটার জন্য তিনি দায়ী হবেন। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানান সহকারী ভূমি অফিসার এবং জেলা রেজিস্ট্রার কর্মকর্তা। সম্প্রতি এখানে যোগদান করেছি, আমি বিস্তারিত জেনে এবং এই সম্পর্কে যদি কোনো আমি লিখিত অভিযোগ পাই সে বিষয়ে বিস্তারিত জেনে আমি বিধিভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। আমার নিকট বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট অভিযোগ হয়ে থাকে, লিখিত অভিযোগ, অবশ্যই আমরা সেটা খতিয়ে দেখতে চাই। উপজেলা নির্বাহী অফিসার বিষয়টি স্বীকার করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। প্রপার ওয়ারিশ সনদ ছাড়া আসলে জমি রেজিস্ট্রি করার সুযোগ নেই। সেই ক্ষেত্রে যদি সেটি নকল বা জালিয়াতি করে কেউ করে থাকে সে বিষয়ে আমি যথাযথ কর্তৃপক্ষকে অবহিত করব এবং তারা যেন বিধি মোতাবেক ব্যবস্থা নেয় সে বিষয়ে আমি তাদেরকে অনুরোধ করব। ঘটনার সত্যতা পেলে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানান জেলা প্রশাসক। কোনো অভিযোগ প্রমাণিত হয় সেই ক্ষেত্রে তাকে আমরা আইনের মুখোমুখি করব এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। সব রকম অনিয়ম ও দুর্নীতিমুক্ত হবে রায়পুর উপজেলার সাব রেজিস্ট্রার অফিস, এমন প্রত্যাশা সবার। তাহসিন তারিন, মোহনা সংবাদ। দেশের বাইরের খবর, ভারতের সহযোগিতা নিয়ে পাকিস্তানের পরমাণু গবেষণা কার্যক্রম ধ্বংসের পরিকল্পনা করেছিল ইসরায়েল। এমনই এক চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে মিডল ইস্ট আইয়ের একটি প্রতিবেদনে। প্রতিবেদনের মতে পাকিস্তানের পারমাণবিক বোমা তৈরির কার্যক্রম সম্পর্কে তথ্য ছিল ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের গোয়েন্দাদের কাছে। 1980-র দশকে ইসরায়েল ভারতের সহায়তায় পাকিস্তানের পারমাণবিক স্থাপনায় বোমা হামলার পরিকল্পনাও করেছিল, কিন্তু সে পরিকল্পনা থেকে পরবর্তীতে সরে আসে ভারত সরকার। অভিযোগ রয়েছে পাকিস্তানকে পারমাণবিক শক্তি অর্জন থেকে বিরত রাখার জন্য গুরুত্বপূর্ণ ব্যক্তিদের হত্যারও চেষ্টা করেছিল ইসরায়েল।
টেস্ট মর্যাদা প্রাপ্তির দিনকে স্মরণীয় করে রাখতে বাংলাদেশের প্রথম টেস্ট দলের সদস্যদেরকে সংবর্ধনা দেয়া হয়। মিরপুরে আয়োজিত অনুষ্ঠানে টেস্ট দলের সদস্যদেরকে ব্লেজার ও কাপ তুলে দেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এ সময় উপস্থিত ছিলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলামও। 2 দশকেরও বেশি সময় ধরে টেস্ট খেলছে বাংলাদেশ। ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কার মতো পরাশক্তিকে বাংলাদেশ হারালেও পরাজয়ের পাল্লাটাই বেশি ভারী। দুর্নীতির মামলায় বিশাল অঙ্কের জরিমানা হলো জার্মান ফুটবল অ্যাসোসিয়েশন ডিএফবির। 2006 বিশ্বকাপে কর ফাঁকির মামলায় ডিএফবিকে 1,30,000 ইউরো জরিমানা করেছে দেশটির একটি আদালত। মামলাটি ছিল জার্মানিতে অনুষ্ঠিত 2006 ফিফা বিশ্বকাপের আয়োজক কমিটিকে ডিএফবির 67 লাখ ইউরো প্রদান নিয়ে। ডিএফবি তাদের বার্ষিক হিসেবে দাবি করেছিল এই অর্থ ছিল বিশ্বকাপের গালা অনুষ্ঠানের খরচ মেটানোর জন্য, কিন্তু অনুষ্ঠানটি কখনো হয়নি। ফিফা থেকে 17 কোটি ইউরো প্রাপ্তি নিশ্চিত করার জন্য এই অর্থ প্রদানের পরিকল্পনা করেছিল ডিএফবি কর্মকর্তারা। এ ছিল এখনকার মতো সংবাদ। শেষ করব তার আগে শিরোনামগুলো জানাবো আরও একবার। সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল 3 দিনের রিমান্ডে। গত নির্বাচন ডামি ও প্রহসনের ছিল, আদালতে দায় স্বীকার। আবু সাইদ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে, 30 জনের সম্পৃক্ততার প্রমাণ। রোববার ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক দাখিল। সরকারি ভবনের ছাদে সোলার প্যানেল বসাতে বললেন প্রধান উপদেষ্টা। আগামী বছরের হজ ব্যবস্থাপনা নির্বিঘ্ন করতে এখনই প্রস্তুতি নেওয়ার তাগিদ। এবং এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু, প্রশ্ন ফাঁস ঠেকাতে তৎপর সরকার। দ্রুতই ফল প্রকাশ, কেন্দ্র পরিদর্শন করে জানালেন শিক্ষা উপদেষ্টা। সবাইকে আবারও শুভেচ্ছা। পরবর্তী সংবাদ রাত 9টায়। এর আগে সন্ধ্যা 7টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে। পাওয়ার কি কমে